Hello, my dear student. হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ওই শীতের সকালে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, এটাই সব থেকে ভালো থাকা। তো আমরা আলোচনা করছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা নিয়ে। তো এই গতিবিদ্যা অধ্যায়ের যে থিওরিগুলো আমরা এই গত 3টা লেকচারে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমি এর নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা আলোচনা করতে চাই। অবস্থানটা কেমন এটা যদি আমরা দেখতে চাই একটু, তাহলে দেখা যাবে যে আমরা এক এক পত্রে 75 মার্কের করে অ্যান্সার করতে হয় আমাদের। 75 মার্ক, 75-এর মধ্যে 25 মার্কস হচ্ছে আমাদের এমসিকিউ আর 50 মার্কস হলো সিকিউ। তো সিকিউ এর এই 50 মার্কসের মধ্যে দেখা গেল যে গ নাম্বার এবং ঘ নাম্বার আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশনই থাকে সাধারণত। তো গ আর ঘ মানে 7, তার মানে দেখা যাচ্ছে যে 50-এর মধ্যে প্রায় 35 অর্থাৎ 35 মার্কস হচ্ছে আমাদের গাণিতিক প্রকাশ থাকে বা গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করা থাকে। আবার অবজেক্টিভ যে 25 মার্কস, সেই 25-এর মধ্যে দেখা গেল যে প্রায় 10 মার্কসের অঙ্কই থাকে। তাহলে এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রায় 75-এর মধ্যে 45 মার্ক অঙ্ক করা লাগে। তো এখন অঙ্ক করলেই তো হয়, তাহলে আসলে সেটা তা। বিষয়টা হচ্ছে যে আমরা থিওরি সম্পর্কে জ্ঞান লাভ করে সেই থিওরির অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের গাণিতিক প্রকাশ। পদার্থবিজ্ঞানের আহ গাণিতিক প্রকাশ বা ম্যাথমেটিক্স যেগুলো, সেগুলো সম্পর্কে বলা হয় যে আমরা যে থিওরিগুলো পড়ি সেই থিওরির গাণিতিক প্রকাশ করা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। এগুলো আমাদের নিছক ক্যালকুলেশন না, নিছক কিছু অঙ্ক ডাটা দেওয়া থাকবে, তার একটা মান হিসেব করা না। প্রত্যেকটা হিসাব হচ্ছে আমাদের কি কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে আসে। কোনো চলমান বস্তুর সাপেক্ষে, কোনো স্থির বস্তুর সাপেক্ষে, কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে, এইরকম চলমান বা কোনো বস্তুর সাপেক্ষে তার গুণাগুণ, তার অবস্থান, তার গতিশীলতা ইত্যাদি ব্যাখ্যা করতে যাওয়াটাই হচ্ছে আমাদের গাণিতিক প্রকাশ। বিদ্যা অধ্যায়ে তাই গতি সংক্রান্ত সকল বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের গাণিতিক প্রকাশ বলতে আমরা এত দিন অর্থাৎ এই 3টা লেকচারে যে সূত্রগুলো পড়েছি, যে এস ইজ ইকুয়াল টু ভিটি, S is equal to VT, V is equal to V naught plus AT, S is equal to V naught T plus half AT square, V square is equal to V naught square plus 2AS, S teeth is equal to V naught plus half A 2T minus 1। এই সমস্ত সমীকরণগুলোর প্রয়োগ করে আমরা হচ্ছে এর গাণিতিক প্রকাশ করে থাকি। তো আমার এক বন্ধু ছিল, সে মেসে থাকতাম আমরা যখন, তখন দেখা গেল যে মেসে যে ডাল দেওয়া হতো সেই ডালটা ছিল খুব পাতলা। তো সে বলছে যে তার সিনিয়র এক ভাইকে, যে ভাই এটা কি? বলছে যে এটা ডালের ঝোল। তো বলছে ভাই, ডালেই যদি এত ঝোল হয় তাহলে ঝোলে আবার কত ঝোল? তাহলে প্রশ্নটা হচ্ছে যে আমাদের পদার্থবিজ্ঞানেই যদি এত অঙ্ক হয়, তাহলে ম্যাথমেটিক্সে আবার কত অঙ্ক, তাই না? তো বিষয়টা এমনই আসলে। ম্যাথমেটিক্স এর অঙ্কগুলোকে আমরা অঙ্ক হিসাবে মনে না করে আমাদের থিওরির অ্যাপ্লিকেশন মনে করি। অ্যাকচুয়ালি আমাদের থিওরির অ্যাপ্লিকেশন, আমরা যে থিওরি গুলো পড়ি সেই থিওরি গুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এইগুলো। তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা একটা একটা করে কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করি। তো আমাদের এখানে বলছে একটা প্রথম অঙ্ক যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূর আইডেন্টিফাই করতে হবে, যে কি দেওয়া আছে এবং কি চাচ্ছে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে এটা আদি বেগ। আদি বেগ ভি নট সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন বলছে প্রতি সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পায় বা হ্রাস পায়। তাহলে বেগ হ্রাসের হার কত? বেগ হ্রাসের হার হচ্ছে 3 মিটার পার সেকেন্ড।
তাহলে এইটা অ্যাকচুয়ালি কি? মন্দন। প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হারকে কি বলে? মন্দন বলে। মন্দন a ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই যে প্রতি সেকেন্ডে থাকলে কি করি, আর একবার সেকেন্ড দিয়ে ভাগ করি আমরা, মিটার পার সেকেন্ড, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। থেমে যাওয়ার আগে, থেমে যাওয়ার মানে কি শেষ বেগ কত? তাহলে শেষ বেগ v ইজ ইকুয়াল টু 0। তাহলে সরণ s ইজ ইকুয়াল টু 1। এই হলো আমাদের অঙ্ক। তাহলে এইগুলো যদি আমরা লিখে ফেলতে পারি, কি কি দেওয়া আছে এটা আমরা যেমন লিখে ফেলেছি, কি চাচ্ছে সেটাও আমরা লিখে ফেলেছি। এখন আমরা দেখব এই রিলেটেড সমীকরণ কোনটা হয়। আমরা গতির যে সমীকরণগুলো দেখে আসলাম, সেই সমীকরণের মধ্যে একটা সমীকরণই ছিল কেবল যেটাতে কোনো সময় ব্যবহার করা হয় না। সেই সমীকরণটাই হচ্ছে এখানে, কারণ এখানেও কোনো সময় দেওয়া নেই। তাহলে কি পাবো? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2a s। মাইনাস যেহেতু মন্দন আছে, তাহলে মন্দনের জন্য আমরা এখানে মাইনাস লিখেছি। তাহলে কি হবে? ভি স্কোয়ার মানে 0 ইজ ইকুয়াল টু ভি নট এর মান কত? 20 স্কোয়ার মাইনাস 2 এর মান কত? 3 এলো s। তাহলে s ইজ ইকুয়াল টু 400 ভাগ 2 ইন্টু 3, 400 ইন্টু। তাহলে এটার উত্তর দাঁড়াচ্ছে কত আমাদের? যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে 66.67 মিটার। তাহলে এই অঙ্কটার প্রত্যেকটা অঙ্কের, পদার্থবিজ্ঞানের যে অঙ্কগুলো আমরা করি, যে ম্যাথমেটিক্যাল সলিউশন গুলো আমরা করি, প্রত্যেকটা প্রবলেমের একটা কি ফ্যাক্টর থাকে, মানে সেই জায়গাটুকুকে আমাদের ধরতে হয়। যেমন এই অঙ্কটার মধ্যে কোনো জায়গায় কোনো জটিলতা নেই, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ শূন্য, আমরা বুঝতে পারছি আমাদের কত দূর যাবে এটা বের করতে বলেছে। এই অঙ্কটা কি ফ্যাক্টর হচ্ছে এই জায়গাটুকু, যে প্রতি সেকেন্ডে বেগ হ্রাসের হার। এখন এইটাকে আমরা সম্ভবত বেগ লিখে ফেলি, এটাকে আমরা কি করি, এইটাকে আমরা শেষ বেগ লিখে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি? বেগ হ্রাসের হার। তাহলে বেগ হ্রাসের হারকে কি বলি আমরা? ত্বরণ অথবা মন্দন। যেহেতু কমছে এই জন্য আমরা এটাকে মন্দন বললাম। ঠিক আছে, চলো আমরা এর পরের অঙ্ক দেখি একটা। এখন এর সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করে ফেললাম আমরা। চলো এর পরের আর একটা দেখি আমরা প্রশ্নটা। এই চ্যাপ্টারের আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে আমাদের, যেটা আমি এখন করতে চাচ্ছি সেইটা, দুই নাম্বার অঙ্ক, যেটা যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম 1 সেকেন্ড সময়ে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এই হলো আমাদের একটা অঙ্ক। তাহলে এখানে অঙ্কটা কি বলতে চাচ্ছে, যে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, করে প্রথম 1 সেকেন্ড এসে 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, প্রথম সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্ব হলো 2 মিটার, ব্যাস হয়ে গেল। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে এই অঙ্কটা যদি আমরা ঐকিক নিয়মে করি, যে 2 মিটার দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে, 1 মিটার দূরত্ব অতিক্রম করে 0.5 সেকেন্ডে, হয়ে গেল, তাই না?
কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে এইরকম যে এই হলো একটা বস্তুর গতিপথ, ও একটা বস্তুর গতিপথ। এই গতিপথের ও বিন্দুতে তার বেগ ভি নট ইজ ইকুয়াল টু জিরো, আদি বেগ স্থির অবস্থা। তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, করে সে এই বি বিন্দু পর্যন্ত যখন পৌঁছালো তখন তার সময় লাগলো টি1 সমান প্রথম সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ড। এই সময়ে তার অতিক্রান্ত দূরত্ব S1 সমান কত, 2 মিটার। 2 মিটার, ব্যাস এই পর্যন্ত আসলো। এরপরে আবার 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই পর্যন্ত সি দিয়ে দিই আমরা। তাহলে এই 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে এটা S2 সমান 1 মিটার। তাহলে এই সময়টা কত লাগবে, তাহলে এই সময়টাকে আমরা T2 সময় বলি। এই T2 ইজ ইকুয়াল টু 40। এই হলো আমাদের অঙ্ক। তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, দুইটা অংশ আছে এই অঙ্কে। প্রথম অংশের আদি বেগ 0, সরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে সরণ, সময়, আদি বেগ, এখান থেকে কিন্তু আমরা এই অংশটার ত্বরণ নির্ণয় করতে পারি। তাহলে সেই ত্বরণ নির্ণয় করে যদি আমরা দ্বিতীয় অংশে বসাই, তাহলে দ্বিতীয় অংশের আদি বেগ কিন্তু আবার আমাদের জানা নেই। তাহলে এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করি দেখো, যে প্রথম ক্ষেত্রে তাহলে আদি বেগ ভি নট জিরো, সরণ এইটা আর এইটা। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, S1 ইজ ইকুয়াল টু ভি নট T1 প্লাস হাফ এ T1 স্কয়ার। এ সমান হলো ত্বরণ, এটা। তাহলে এখন এই মানগুলো আমরা বসাই। তাহলে 2 ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ, এর মান তো আমাদের নেই, টি এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার। তাহলে আমাদের এ সমান কত দাঁড়াচ্ছে, এ সমান হলো আমাদের 4 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন দ্বিতীয় অংশে কি হবে, দ্বিতীয় অংশে এই দুইটা দেওয়া আছে, কিন্তু এটা যদি আমরা সমীকরণ তৈরি করি তাহলে আদি বেগ পাচ্ছি না আমরা, ত্বরণ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বেগের ক্ষেত্রে যদি আমরা এইখান থেকে এই পর্যন্ত দ্বিতীয় অংশের জন্য মোট সমীকরণ একটা নির্ণয় করি, যেখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলছি, দ্বিতীয় ক্ষেত্রে S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2 সমান হলো কত, 2 প্লাস 1 সমান হলো 3 মিটার, আর T ইজ ইকুয়াল টু হলো T1 প্লাস T2। তাহলে এখান থেকে T2 এর মান বের করে নেব। তাহলে এখন এখন আমরা কি লিখতে পারবো, যে এখন S ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ স্কয়ার। এটা করা হলে কি হলো আমাদের, এস এবং টি, এস এবং টি বলতে আমাদের ওসি অংশের জন্য সমীকরণ তৈরি করতে হবে। তাহলে এই ওসি অংশের জন্য সমীকরণ তৈরি করে ও থেকে সি পর্যন্ত যেতে মোট সময় যেটা লাগবে, সেই সময় থেকে 1 সেকেন্ড যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দ্বিতীয় অংশের সময় T2 এর মান আমরা পেয়ে যাব। তাহলে সেই উদ্দেশ্যে আমরা এই দুটাকে যোগ করেছি। তাহলে এখন আমাদের লাগবে কি, টি এর মান বের করবো। এস এর মান কত, 3 ইজ ইকুয়াল টু 0 প্লাস হাফ ইন্টু 4 টি স্কয়ার, তাহলে এটা 2। তাহলে এখন কত দাঁড়াচ্ছে আমাদের, টি স্কয়ার ইজ ইকুয়াল টু 3/2 সমান হচ্ছে 1.5, বা টি ইজ ইকুয়াল টু 1.5 এর বর্গমূল। তাহলে রুট ওভার 1.5, 1.23 সেকেন্ড। তাহলে অতএব T2 is equal to T minus T1, তাহলে 1.23 minus 1 হচ্ছে 0.23 সেকেন্ড। এইটা হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এইখান থেকে আমরা কি কৌশল অবলম্বন করলাম, যে প্রথম অংশের সমীকরণ নির্ণয় করলাম, এখান থেকে ত্বরণ বের করে নিলাম আমরা। এখন এই ত্বরণটা আমরা দ্বিতীয় অংশে কাজে লাগিয়ে S2 is equal to V naught T2 plus half a T2 square লিখতে পারতাম, কিন্তু আমাদের বি বিন্দুর আদি বেগ তো আর ভি নট না, এই বেগটা তো আর এখানে না, এই জন্য আমরা এই জায়গাটাতে তোমার এই সমীকরণটা ব্যবহার করতে পারলাম না। না পেরে কি করলাম, আমরা ভি নট কে ব্যবহার করতে চাই, তাহলে ওসি অংশের জন্য সমীকরণ লিখবো আমরা।
এই ওসি অংশের জন্য সমীকরণ লিখতে যে আমরা কি করলাম, এস ইজ ইকুয়াল টু এখান থেকে এইটা টোটালটা যোগ করে দিলাম, সময়টাও টোটালটা নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে আমরা সমীকরণ তৈরি করলাম, করে ও থেকে সি পর্যন্ত সময় বের করলাম, সেই সময় থেকে এখন আমরা টি1 কে বাদ দিয়ে দিলাম। তাহলে টি1 বাদ দেওয়ার ফলে আমাদের টি2 এর মান পাওয়া গেল 0.23 সেকেন্ড। তার মানে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে 0.23 সেকেন্ড। ঠিক আছে, চলো এর পরে একটা দেখি আমরা। এই চ্যাপ্টারের আমাদের অন্যতম একটা, এই প্রথম দিকের অন্যতম একটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ওই যে কোনো দেওয়ালে একটা বুলেট নিক্ষেপ করলে, সেই বুলেট যদি কোনো দেওয়ালের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে এই নিক্ষিপ্ত বুলেটটা দেওয়ালের মধ্যে কিছু দূর যাওয়ার পরে তার বেগের কিছু অংশ কমে যাবে। তাহলে সেই কমে যাওয়ার পরিমাণটা যদি আমরা দেওয়া থাকে আমাদের, তাহলে সেই অংশটুকু থেকে আর কতটুকু প্রবেশ করবে সেই অংশটা আমরা বের করতে পারি। এইখানে এই অঙ্কগুলো আমরা একটা অঙ্ক দেখি এখানে 3 নাম্বার। একটি বুলেট কোনো দেওয়ালে 4 সেন্টিমিটার ভেদ করার পর বেগ 75% হারায়। বুলেটটি দেওয়ালে আর কতটুকু প্রবেশ করবে, আর কতটুকু প্রবেশ করবে। একটা দেওয়ালে একটা বুলেট নিক্ষেপ করা হলো, তাহলে এইটা হলো আমাদের সেই দেওয়াল। এটা তাহলে এই দেওয়ালে এইখানে যদি আমাদের একটা বুলেট নিক্ষেপ করি আমরা ভি0 বেগে, তাহলে কি হবে, এই ভি0টা তাহলে এই বরাবর অতিক্রম করবে 4 সেন্টিমিটার যাবার পর S1 সমান 4 সেন্টিমিটার। তাহলে এইখানে যে কি হবে, এইখানে যে এর বেগ 75% কমে যাবে। 75% যদি কমে যায় তাহলে এখানে একটা ভি ড্যাশ তৈরি হবে। বলছে আর কত দূর যাবে, আর কত দূর মানে এই S2 এইটা ইজ ইকুয়াল টু হট। তাহলে যখন আর কত দূর বলছে তাহলে এইটা 0। শেষ বেগ যদি শূন্য না হয়, শেষ বেগ যদি শূন্য না হয় তাহলে বুলেটটি আরো অনেক দূর প্রবেশ করবে। তো শেষ বেগ যেখানে শূন্য হবে বুলেটটা সেখানে যেয়ে থেমে যাবে। তাহলে আমাদের কনসেপশনটা কি দাঁড়ালো অঙ্কের, যে একটা দেওয়ালে গুলি করা হলো, সেই গুলি ওই দেওয়ালে মন্দন সৃষ্টি হচ্ছে, মন্দনের কারণে গুলির বেগ কমে গেল। কি পরিমাণ কমলো, 75% কমে গেল। তাহলে থাকলো যেটুকু সেইটুকু হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের আদিবেগ। সেই আদিবেগে কতটুকু যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0 না হবে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে, আদিবেগ সমান ভি0, সরণ সমান কত, S1 ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। যেহেতু আর কোনো একক নেই তাহলে আমরা 4 সেন্টিমিটারই রেখে দিই। শেষ বেগ কত, ভি ড্যাশ ইজ ইকুয়াল টু, এই ভি ড্যাশ ইজ ইকুয়াল টু কত, ভি0 মাইনাস 75% ভি0। এটা তার মানে ভি0 এর 75% কমে যাচ্ছে। তাহলে এই কমে যাওয়ার অর্থ কি, এইটার অর্থ হলো যে ভি0 মাইনাস 75/100, তার মানে
25 বা 1/4 v0, 1/4 v0 এই পরিমাণ হচ্ছে থাকলো। তাহলে এখন v dash square is equal to v0 square minus 2a/s1 এই অংশটুকুর জন্য তাহলে v dash এর মান কত, v0 স্কয়ার বাই 16 বর্গ করে দিলাম। v0 এর মান হলো v0 স্কয়ার মাইনাস 2a/s1 এর মান হলো 4। তাহলে এখন আমাদের কত দাঁড়াচ্ছে, এটা আমাদের দরকার হলো এর মান। তাহলে এর মান বের করতে গেলে আমরা কি করব, এটাকে এদিকে নিয়ে আসি। তাহলে 8a is equal to v0 স্কয়ার মাইনাস v0 স্কয়ার বাই 16 বা a is equal to তাহলে কত 15 v0 স্কয়ার বাই 16 ইন্টু 8 বা a is equal to কত হবে, জিরো পয়েন্ট 117 v0 এর মান পাবো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ 0, তার মানে v স্কয়ার ইজ ইকুয়াল টু v ড্যাশ স্কয়ার মাইনাস 2a/s2, এই যে s2 এর মান আমরা বের করতে চাই। তাহলে এখন আমরা এই মানগুলো বসিয়ে দিই। তাহলে এটাকে এদিকে নিয়ে আসি আমরা, 2a/s2 ইজ ইকুয়াল টু v ড্যাশ স্কয়ার, এটা সমান তো 0, তাহলে মাইনাস 0। তাহলে s2 ইজ ইকুয়াল টু v ড্যাশ এর মান কত, v ড্যাশ এর মান হচ্ছে v0 স্কয়ার বাই 16, আর এখানে কত মান হচ্ছে এর মান, এর মান হলো তাহলে আমাদের এই 2, আর এর মান হচ্ছে 0.117 v0 স্কয়ার বা s2 ইজ ইকুয়াল s2 is equal to 16 into 2 into 0.117 inverse 0.27 0.27 সেন্টিমিটার। ঠিক আছে, দেওয়ালের মধ্যে আরো এই পরিমাণ সে প্রবেশ করতে পারবে। তাহলে বুলেটটি দেওয়ালের মধ্যে আরো এই পরিমাণ প্রবেশ করতে পারবে। এখন এইটা আমাদের শেষ না, এই অঙ্কগুলোর ক্ষেত্রে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখা গেল যে বলছে যে এত মিটার ভেদ করার পর বেগ অর্ধেক হারায়, খুব সহজ করে অর্ধেক হারায়। তাহলে অর্ধেক যদি হারায় তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, আমাদের সবকিছু ঠিক থাকবে, শুধু এই ভি নট সমান কত হবে, এই ভি ড্যাশ সমান এইটা সমান, তখন আমাদের টোটাল এইটা সমান হবে হচ্ছে ভি নট বাই 2। ঠিক আছে, ভি নট বাই 2, কেন ভি নট বাই 2, কারণ অর্ধেক হারাই। এখন তোমাদের কাছে তো এর আগের হিসাবটা আছে, যদি আমাদের এই প্রশ্নটা থাকে যে আমাদের বেগ অর্ধেক হারাই, তাহলে অর্ধেক যদি হারাই তাহলে থাকবে হচ্ছে ভি নট বাই 2। আমাদের দরকার হচ্ছে এই s1 প্রবেশ করার পর বেগ কতটুকু থাকবে, কতটুকু হারাই, এটা নিয়ে কিন্তু আমরা অঙ্ক করবো না। ভাষাটা খুব ভালো করে খেয়াল করবে তোমরা, যে কতটুকু হারাই সেটা কিন্তু আমাদের অঙ্কে কাজে লাগবে না, আমাদের অঙ্কে কাজে লাগবে কতটুকু থাকে। তাহলে অর্ধেক যদি হারাই তাহলে অর্ধেক থাকবে, এর পরের অংশগুলো এর আগেরটা যেভাবে আমি ক্যালকুলেশন করে দেখালাম ঠিক সেইভাবে তোমরা হচ্ছে অগ্রসর হবে। ঠিক আছে, ঠিক যেভাবে দেখালাম সেইভাবে তোমরা হচ্ছে অগ্রসর হবে। আর যদি এই অর্ধেকের জায়গায় বলতো যে 2/3 হারাই, তখন কি হবে,
2/3 হারাই অংশ, এই একটি বুলেট কোনো দেওয়ালে 4 সেন্টিমিটার ভেদ করার পর বেগ 2/3 হারায়, বুলেটটি দেওয়ালে আর কতটুকু প্রবেশ করবে? তাহলে এর আদি বেগ ঠিক থাকবে, এর সরণ 4 সেন্টিমিটার, শেষ বেগ প্রথম অংশের শেষ বেগ তাহলে কত হবে? প্রথম অংশের শেষ বেগ বের করব আমরা, এই অংশটা বাদ দিয়ে দেবো কার কাছ থেকে? ভি নট এর মান থেকে। তাহলে ভি নট মাইনাস 2/3 ভি নট, তাহলে থাকবে কত? 1/3 ভি নট। ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 1/3 ভি নট। তারপরের অংশ কি হবে? ঠিক এর আগের অংশটা, অর্থাৎ 75% দিয়ে আমি যেভাবে ক্যালকুলেশন করেছি ঠিক সেইভাবে এই অংশটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের মনে রাখতে হবে যে 75% হারাই, পার্সেন্টেজ যখন হারাই তখন আমাদের শেষ বেগ কিভাবে ক্যালকুলেশন করলাম, অর্ধেক হয়ে গেল তখন কিভাবে শেষ বেগটা ক্যালকুলেশন করলাম, 2/3 হারালে কিভাবে আমরা শেষ বেগ ক্যালকুলেশন করলাম, কোন অংশের শেষ বেগ? প্রথম অংশের শেষ বেগ। তাহলে এই প্রথম অংশের শেষ বেগ ক্যালকুলেশন করাটাই হচ্ছে এই অঙ্কের কি ফ্যাক্টর। প্রত্যেকটা অঙ্কের কিন্তু একটা কি ফ্যাক্টর আছে, সেই কি ফ্যাক্টরটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা কিন্তু অঙ্কটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। আমাদের প্রয়োজন হচ্ছে অঙ্কের ওই কি ফ্যাক্টরটা নির্ণয় করা। এখন এমন যদি হয় যে 4 সেন্টিমিটার পর বেগ 2/3 হয়ে গেল, এর পরেরটা আমরা যদি দেখি, বেগ 2/3 হয়ে গেল, এইটা যদি হয়, তাহলে যদি হয়েই যায় এটা, তাহলে তার কারোর বাদ দেওয়ার দরকার নেই, তাহলে সেটাই তো আমাদের ভি নট। তাহলে এক্ষেত্রে আমাদের ভি নট এর ভি ড্যাশের মান কত হবে? এক্ষেত্রে আমাদের ভি ড্যাশের মান হবে 2/3 ভি নট। এই স্টেপ কটা তোমরা একটু মনে রাখবা, দেখবা প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি স্টেপ তৈরি করে দিলাম, ভি শেষ বেগের মান হিসাব করার কৌশলটা বলে দিলাম। এই কৌশল দিয়েই কিন্তু আমরা হচ্ছে শেষ সরণটা অর্থাৎ S2 এর মান আমরা বের করতে পারবো। সব জায়গায় একই, হয়তো কোনোটাই বলবে যে 4 সেন্টিমিটারের জায়গায় 3 সেন্টিমিটার, আবার কোনোটাই 6 সেন্টিমিটার, কোনোটাই বললো 0.04 মিটার। দ্যাট ডাজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে যে বেগ কতটুকু হারালো বা বেগ কতটুকু থাকে, এইটা আমাদের ফ্যাক্টর না, যে কতটুকু গেল আসলো এটা ব্যাপার না। সংখ্যাটা বসিয়ে দিলে ওটা জাস্ট একটা সংখ্যা, কিন্তু আমাদের লজিকটা কাজ করছিল এই জায়গাটায়, এই জায়গাটাই হলো আমাদের এই অঙ্কটার লজিক। তো এই অঙ্কগুলো আছে, আর কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে আমাদের ওই উম, আপেক্ষিক বেগের অঙ্ক। আপেক্ষিক বেগের অঙ্ক, আপেক্ষিক বেগের কয়েকটা অঙ্ক আমরা একটু ক্যালকুলেশন করব। আর ওই যে প্রতিযোগিতার কিছু অঙ্ক থাকে, যে দেখা গেল যে একটা ট্রেন একটা বাস পাশাপাশি যাচ্ছে, ট্রেনের গতিবেগ এত, বাসের গতিবেগ এত, এর সমবেগ দেওয়া আছে আর একটা হচ্ছে ত্বরণ দেওয়া আছে, এরা কে কখন একে অপরকে অতিক্রম করবে, এই সময়টাই খেয়াল রাখতে হবে। এই যে অতিক্রম করবে কখন, এই অতিক্রম করার অঙ্কগুলো সব সময় হচ্ছে দূরত্বের মান সমান হবে। কারণ একটা ট্রেন যখন একটা বাসকে অতিক্রম করবে, এই অতিক্রম করার সময় দূরত্ব যদি সমান না হয় তাহলে সে কিন্তু অতিক্রম করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। এখন দেখো আমরা ওই যে গতিবেগ, এই গতিবেগের মধ্যে আমাদের একটা প্রকারভেদ ছিল হচ্ছে আপেক্ষিক বেগ। সেই আপেক্ষিক বেগের কয়েকটা অঙ্ক আমি একটু সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। 4 নম্বর অঙ্ক যেটা, এক ব্যক্তি 2 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়তে দেখে
প্রকৃত পক্ষে দেখল, প্রকৃত পক্ষে বৃষ্টির বেগ ও দিক নির্ণয় করো। এটা একটা আপেক্ষিক বেগের অঙ্ক। এটা একটা আপেক্ষিক বেগের অঙ্ক। এখানে কি হলো, একটা লোক এই বরাবর হাঁটছে, তার বেগ v1 is equal to 2 কিলোমিটার পার আওয়ার। এইখানে সে লক্ষ্য করলো যে এই বরাবর বৃষ্টি পড়ছে, তার মানে এই বরাবর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির এইখানে v2 যদি বলি আমরা, এটাও হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এইটা সে দেখলো। তাহলে এই যে যেটা দেখলো সে, এইটা কিন্তু প্রকৃত বেগ না। তার গতি আর এই বৃষ্টির গতি একসঙ্গে মিলে সে যে লব্ধি বেগটা দেখেছে, সেই বেগটা তার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। সে যেটা দেখেছে সেটা হচ্ছে একটা রিলেটিভ ভেলোসিটি অফ রেইন, অর্থাৎ বৃষ্টির একটা আপাত বেগ সে দেখেছে, আপেক্ষিক বেগ সে দেখেছে। সেই বেগটা কত? 2 কিলোমিটার পার আওয়ার। এবং সেটা দেখেছে সে খাড়া ভাবে পড়ছে। অ্যাকচুয়ালি বৃষ্টি কিন্তু লম্বভাবে পড়ছে না। অ্যাকচুয়ালি বৃষ্টির বেগ কিন্তু 2 কিলোমিটার পার আওয়ার না। কত হবে তাহলে? আপেক্ষিক বেগ বের করার সব থেকে সহজতর এবং উন্নততর পদ্ধতি হচ্ছে যেটা, যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব। যেমন আমরা এই লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করছি, তাহলে কার সাপেক্ষে? এই লোকের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে এবং যার বেগ বের করতে হবে, এই দুইটার ক্রিয়া বিন্দু কিন্তু এক না। এটা শুরু হয়েছে এক জায়গায় থেকে, এটা শুরু হয়েছে এক জায়গায় থেকে। যদি ক্রিয়া বিন্দু ভিন্ন হয়, তাহলে আপেক্ষিক বেগ বের করার নিয়ম হচ্ছে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তার গতিবেগটাকে আমরা 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে করে দেবো। তার মানে এই v1 কে আমরা এই দিকে করে দেবো, এটা হলো v1। তাহলে এখন কি হবে? এখন তাহলে এই দুইটা লব্ধি বের করবো, এইটা v2। তাহলে এই দুইটা লব্ধি এরকম কোন একটা দিকে হবে, তাহলে সেই লব্ধিটাকে আমরা ধরে নিলাম হচ্ছে v। তাহলে এখন এই v এর মান বের করবো। আমরা এখানে একটা লম্ব এঁকে দিলাম, তাহলে এটা ও, এটা এ, এটা বি। তাহলে এখন আমাদের এই ভি এর মান কত? এটা v1, এটা v2। তাহলে লব্ধি বেগ সমান ভি। চিত্র হতে তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার, বা ভি ইজ ইকুয়াল টু √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান হচ্ছে 2√2 কিলোমিটার পার। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। 2√2 কিলোমিটার পার আওয়ার। এখন দিক কত? দিক বলতে আমরা কি বুঝবো? দিক হচ্ছে, এক্ষেত্রে দিক কিন্তু এইটা, v1 এবং v2 এর মধ্যবর্তী দিক হলো এইটা। তাহলে এইটাকে যদি আমরা, এটা v2, তাহলে এই বরাবর বর্ধিত করে দিই, তাহলে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এইটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বৃষ্টির বেগ। এটা প্রকৃতপক্ষে বৃষ্টির বেগ। ঠিক আছে? তাহলে প্রকৃত বৃষ্টি বেগের দিক কোনটা? এখানে তাহলে আমরা দেখব দিক tan থিটা ইজ ইকুয়াল টু v1 বাই v2। v1 বাই v2 সমান হচ্ছে 2/2। থিটা ইজ ইকুয়াল টু 45। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45। তাহলে প্রকৃতপক্ষে বৃষ্টি পড়ছে 2√2 কিলোমিটার/আওয়ার বেগে উলম্ব তলের সঙ্গে 45 ডিগ্রি করে। প্রকৃত বৃষ্টির দিক হবে উলম্ব তলের সঙ্গে 45 ডিগ্রি কোণে, এবং প্রকৃত বৃষ্টির বেগের মান হবে 2√2
কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এটা একটা। আর একটা অঙ্ক আছে যদি আমরা দেখি, নৌকা স্রোতের অঙ্কগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ নির্দেশ করে। এখান থেকে কিছু সৃজনশীল আছে, সৃজনশীল গুলো হচ্ছে আমি শহীদুদ্দিন ডিগ্রি কলেজ পেজে আমার পিডিএফ যে শিট গুলো সিকিউ এমসিকিউ সেই শিট গুলো আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা এমসিকিউ কোশ্চেন গুলো দেখে নিও। আর অঙ্ক আসলে অঙ্ক করে শেষ করা যায় না, ফিজিক্সের অঙ্ক করার আসলে প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা ফিজিক্সের অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ফিজিক্সের কি করতে হবে তাহলে, ওই থিওরি গুলো কিভাবে প্রয়োগ হচ্ছে সেই প্রয়োগগুলো দেখতে হবে। তাহলে একটা একটা করে অঙ্ক করার দরকার নেই, একটা থিওরি থেকে দুইটা অঙ্ক প্রয়োগ দেখাই যথেষ্ট। তাহলে এইগুলো কিভাবে দেখতে হবে, আমাদের অনুধাবনমূলক জ্ঞান নিয়ে দেখতে হবে, যে জ্ঞানের দ্বারা আমরা একটা অ্যাপ্লিকেশনকে ভিন্নভাবে প্রয়োগ করতে পারি। ফিজিক্স আসলে মুখস্থ করার জন্য তো নয়, ফিজিক্স হচ্ছে শেখার জিনিস। তুমি কিভাবে একটা অ্যাপ্লিকেশন দেখে আর একটা থিওরিকে অ্যাপ্লিকেশন করবে, এই পদ্ধতিটাই হচ্ছে তোমার ফিজিক্স। ঠিক আছে। আর সৃজনশীল হচ্ছে কি, সৃজনশীল হচ্ছে যে আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2as এই সমীকরণটা প্রতিপাদন করেছি। এখন এই সমীকরণ থেকে বা এই সমীকরণটাকে কিভাবে কোনো গতিশীল বস্তুর উপরে প্রয়োগ করা যায়, কত ভাবে প্রয়োগ করা যায়, কত রকমে প্রয়োগ করা যায়, সেইগুলা হচ্ছে ক্রিয়েটিভিটি, সেইটা হচ্ছে সৃজনশীল। এই সৃজনশীলতা আমরা কি করতে পারি, আমরা শিক্ষক হিসাবে একটা সৃজনশীলতার পথ দেখিয়ে দিতে পারি। কিন্তু সৃজনশীলতা হচ্ছে ফ্রম উইদিন, নিজের ভিতর থেকে আসতে হবে। সৃজনশীলতা আসলে কারোর ভিতরে দেওয়া যায় না। সৃজনশীলতা সব সময় কি, সৃজনশীলতা ক্রিয়েটিভিটি কামস ফ্রম উইদিন। আমার নিজের ভিতর থেকে যদি সৃজনশীলতা না আসে তাহলে আমি সৃজনশীল হতে পারবো না। যেমন আমরা কোনো মানুষকে বলি যে এটা খুব সৃজনশীল মানুষ, তো সৃজনশীল মানুষ কি কাউকে অনুকরণ করে হওয়া যায়, কাউকে অনুসরণ করে হওয়া যায়, কাউকে শিখিয়ে কি সৃজনশীল করা যায়? করা যায়। ঠিক তেমনি আমাদের এই সূত্রগুলো যখন আমরা নিজেরা প্রয়োগ করতে পারবো, নিজেরা সেই সূত্রের ব্যবহারগুলো দেখতে পারবো, তখন আমরা হচ্ছে সৃজনশীল হতে পারবো। তো আশা করি তোমরা প্রত্যেকেই এক একজন সৃজনশীল পদার্থবিদ হবে, আমি এই কামনা করব। আর এর পরবর্তী সময়ে এর পরবর্তী থিওরি গুলো পড়া হলে আবার আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, তখন পরবর্তী অ্যানালাইসিস গুলো দেখবো। আর আমার পিডিএফ যে কপিগুলো, এগুলো থেকে তোমরা নিজেরা চেষ্টা করবে, নিজেরা প্র্যাকটিস করবে, সৃজনশীল হও, পদার্থবিদ হও, এই কামনাই করি। ধন্যবাদ সকলকে, ভালো থাকো সকলে।